প্রিয়ন্তী নমস্কার। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাও। আজ আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয়ন বলবিদ্যা সম্পর্কে জানব। তো প্রথমেই আছে বল। তো বলের সংজ্ঞা তোমরা সকলেই জানো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে চায়, তাই বল। তো বলের সংজ্ঞাটা পড়বা, তারপরে একক পড়বা, মাত্রা পড়বা। 1 নিউটন বল বলতে কি বুঝো? তো এটা খুব সহজ, আমরা জানি বল F সমান ma, তাহলে 1 নিউটন সমান হবে 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, তাই হচ্ছে 1 নিউটন বল। ক্রমিকা নাদাব, যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু এই জন্য লিখে দিলাম যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে 1 নিউটন বল। তো এই বলের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি লিখে দিচ্ছি। বলের বৈশিষ্ট্য দেখো, বলের নির্দিষ্ট দিক আছে। তার মানে বল একটা ভেক্টর রাশি। বল সর্বদা জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ একটা সিঙ্গেল বল কখনোই তুমি পাবে না, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তার মানে ক্রিয়া ও প্রতিক্রিয়া আছে। 3 নম্বর, বল ত্বরণ সৃষ্টি করে। চার, বল বস্তুকে বিকৃত করতে পারে। এইগুলো হচ্ছে বলের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, লেখা হয়ে গেলে জানাবে। রায়হান পারভেজ, এর আগের ক্লাস কি তুমি করেছো? রায়হান পারভেজ, এর আগের ক্লাস কি তুমি করেছো? ওকে।
এরপরে আছে মৌলিক বল। যে বল অন্য বল নির্ভরশীল নয়, যে বল অন্য বলের উপর নির্ভরশীল নয় তাই হচ্ছে মৌলিক বল। এই যে 4 প্রকার মৌলিক বল আছে, কি কি? মহাকর্ষ বল, তোমরা সবাই জানো, এখান থেকে কি কি পড়বা আমি একটু বলে দিই। তাড়িৎ চৌম্বক বল, সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এর মধ্যে এইগুলোর কি কি পড়তে হবে? আচ্ছা, এবার দেখো এখান থেকে পড়বা সংজ্ঞা। দায়ী কণা, পাল্লা, আপেক্ষিক সবলতা, অর্থাৎ কোন বলে মহাকর্ষ বলের তুলনায় অন্যান্য বল মহাকর্ষ বলের তুলনায় অন্যান্য বল কতটা শক্তিশালী, এই সংক্রান্ত ধারণা। এই জিনিসগুলো তোমরা পড়বে। লেখা হয়েছে? লেখা হয়ে গেলে জানাবে। বললাম মৌলিক বল 4 প্রকার মৌলিক বলের এই 4টা জিনিস অবশ্যই পড়তে হবে: সংজ্ঞা, দায়ী কণা, পাল্লা, আপেক্ষিক সবলতা। গতির সূত্র, গতির যে 3টা সূত্র, প্রথম সূত্র কি? যদি বাহ্যিক বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। প্রথম সূত্র সংজ্ঞা বা বিবৃতি। এইখান থেকে
জড়তা কি? জড়তা হচ্ছে কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। জড়তার প্রকার, এইগুলো সব তোমাদের জানা, এই কারণে আমি ডিটেইলস পড়াচ্ছি না। জড়তার প্রকার মানে গতি জড়তা, স্থিতি জড়তা। উদাহরণ, এরপরে প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায়, অথবা প্রথম সূত্রকে জড়তার সূত্র বলে কেন? প্রথম সূত্রকে কেন জড়তার সূত্র বলা হয় বলতো? প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয় কারণ আমরা জানি কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে জড়তা। প্রথম সূত্রে আমরা বলেছি যে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এই কারণেই প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়, বা এইভাবে আমরা প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাই। কি বলেছি বুঝতে পেরেছো? জড়তা হচ্ছে কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। প্রথম সূত্রে বলা হচ্ছে যে বল প্রযুক্ত না হলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এইভাবেই আমরা প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাই। পার্থ কি ক্লাস খুঁজে পাইছো? ক্যালকুলাসের সাহায্যে দ্বিতীয় সূত্র কি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে ভরবেগ p এর পরিবর্তনের হার কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এইখান থেকে এটাই হচ্ছে ক্যালকুলাস। এই যে ভরবেগের পরিবর্তনের হার ডিপি ডিটি লিখলাম, এটাই হচ্ছে ক্যালকুলাস। এই যে ক্যালকুলাস। ক্যালকুলাস এরপরে দেখবা প্রথম সূত্র, তৃতীয় সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পারস্পরিক রূপান্তর আছে। এই রূপান্তরগুলি একটু দেখতে হবে। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আর তৃতীয় সূত্র থেকে বা প্রথম সূত্র থেকে তৃতীয় সূত্র, এই যে পারস্পরিক রূপান্তর, এই রূপান্তরগুলো বইতে দেওয়া আছে, এইগুলো খুব সহজেই তোমরা বুঝে যাবে। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জায়গাটা এখান থেকে, সেইগুলো একটু দেখে নাও। এক, ঘোড়ায় গাড়ি টানা।
এইটা মনে করো একটা গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে, এইখানে মনে করো ঘোড়া আছে। এইবার এই ঘোড়া কিভাবে গাড়ি টানে? অ্যাকচুয়ালি দেখো, আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া। ঘোড়া গাড়িকে টানছে ক্রিয়া বলে, গাড়িও ঘোড়াকে টানতেছে প্রতিক্রিয়া বলে। ঘোড়া গাড়িকে টানছে, গাড়ি ঘোড়াকে টানছে, এরা পরস্পর, সুতরাং পরস্পরের ক্রিয়া নাকচ হয়ে যাবে। তাহলে গাড়ি সামনে আগাবে কি করে? সামনে আগানোর জায়গা হচ্ছে এই যে ঘোড়া এই যে পা দিয়ে কিন্তু ভূমিতে একটা বল প্রয়োগ করে, এই বলটা দুইটা উপাংশে ভাগ হয়। এইটা যদি পাটা থিটা কোণে থাকে ভূমির সাথে, এই দিকের উপাংশ f cos থিটা আর উলম্ব দিকের উপাংশ f sin থিটা। f sin থিটা ঘোড়া সহ গাড়ির করে, ঘোড়া সহ গাড়ির ওজন প্রশমিত করে, আর f cos থিটা গাড়িকে সামনে টেনে নেয়। এইভাবে গাড়ি আর ঘোড়ার যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল, এই দুইটা পরস্পর নাকচ হয়ে গেলেও ঘোড়া যে পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করে, সেই বলের প্রতিক্রিয়া বলের কারণে গাড়ি সামনের দিকে আগায়। এইটুকু হয়েছে সবাই? সবার কি এইটুকু লেখা হয়েছে? হয়ে গেলে জানাবে। এইবার দেখো, নৌকার গুণ টানা, এটা ভেক্টরের অধ্যায়ে তোমরা ভালোভাবেই দেখেছো, তারপরেও এই অধ্যায় থেকেও আসতে পারে। এই যে নৌকা, এই যে গুণের দড়ি, এই বলটা দুই দিকে উপাংশে ভাগ হয়, অনুভূমিক দিকে f cos থিটা, উলম্ব দিকে f sin থিটা। এই f sin থিটা দাঁড় দিয়ে ব্যালেন্স করতে হয়। f cos থিটা নৌকাকে সামনে নিয়ে যায়।
এরপরে আছে বন্দুকের গুলি ছোড়া। মনে করো এখান থেকে গুলি বেড়ে যাবে, বন্দুকের ভর বড় এম, গুলির ভর ছোট এম, গুলি সামনের দিকে যাচ্ছে ছোট ভি বেগে, বন্দুক পিছনের দিকে সরে আসতেছে বড় ভি বেগে। এখানেও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া। এইখানে মূলত ভরবেগ সংরক্ষিত থাকে। গুলি ছোড়ার আগের ভরবেগ সমান গুলি ছোড়ার পরের ভরবেগ। গুলি ছোড়ার আগে ভরবেগ 0, পরে বন্দুকের ভরবেগ বড় এম বড় ভি, গুলির ভরবেগ ছোট এম ছোট ভি। এই যে মাইনাস চিহ্ন, এইটা হচ্ছে পশ্চাৎ বেগের কারণে বন্দুক পিছনের দিকে ফিরে আসে, পশ্চাৎ বেগ বোঝায়। মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝায়? পশ্চাৎ বেগ বোঝায়। এরপরে হচ্ছে রকেট। দেখো এটা হচ্ছে রকেট, এর ভর এম। এখন ডেল্টা টি সময়ে ডেল্টা এম পরিমাণ জ্বালানি মনে করো বের হয়। এই জ্বালানি বের হওয়ার ফলে রকেট মনে করো উপরের দিকে এফ ধাক্কা বল লাভ করে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। উপরের দিকে এফ ধাক্কা বল লাভ করে এবং এই যে জ্বালানি যদি ভি বেগে নির্গত হয়, তাহলে ধাক্কার ফলে বলের ঘাত কত? বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। বলের ঘাত বল গুণ ক্রিয়াকাল, ভরবেগের পরিবর্তন ডেল্টা এম পরিমাণ হচ্ছে জ্বালানি বের হচ্ছে, এইটুকু ভরের পরিবর্তন, আর হচ্ছে বেগ কত? ভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ সমান
ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। এইটাই হচ্ছে রকেটের উপর যে ধাক্কা বল লাভ করে জ্বালানি বের হওয়ার ফলে। এইবার এফ মানে কি? এম এ, রকেটের ভর এম, অতএব এ সমান হবে 1/m ডেল্টা এম ডেল্টা টি ইন্টু ভি। ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় যেখানে অভিকর্ষের প্রভাব আছে, ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতার ক্ষেত্রে কি হবে? এই ত্বরণ তো উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, সেই ক্ষেত্রে আমাদের জি মাইনাস করতে হবে এই ত্বরণ থেকে। ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতার ক্ষেত্রে তাহলে কি হবে? এ সমান 1/m ডেল্টা এম ডেল্টা টি ইন্টু ভি মাইনাস জি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু সবার হয়ে গেলে জানাবে। হয়েছে? ভরবেগের সংরক্ষণ সূত্র। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া আর প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। m1 m2 একই সরল রেখা বরাবর যাচ্ছে, এই সংঘর্ষ হলো ক্রিয়া প্রতিক্রিয়া বল। এ ছিল v0 1 বেগে, এ v0 2 বেগে, ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বেগ v1 v2 হয়ে গেল। এইবার সংরক্ষণ সূত্রে কি হচ্ছে? ভরবেগ একই থাকবে, সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ। m1 v0 m2 v0 2 সমান m1 v1 প্লাস m2 v2। এইটা হচ্ছে সংঘর্ষের পর একই দিকে চললে। যদি সংঘর্ষের পর যুক্ত হয়ে যায় দুইটা,
আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে এই দুইটার যার ভরবেগ কম তারটা মাইনাস হবে। যার ভরবেগ কম সেটির বেগ নেগেটিভ যদি বিপরীত দিক থেকে আসে। সংঘর্ষের আগে বিপরীত দিক থেকে আসলে যার ভরবেগ কম সেটির বেগ ঋণাত্মক। এখানে এই যে নৌকা ভেলা থেকে লাফ দেওয়া এই জাতীয় না, নৌকা অবলিক ভেলা থেকে লাফ দেওয়া। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা কি বলতে পারো কেউ? নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো অল্প বেগের বেলায় খাটে। আলোর বেগের কাছাকাছি বেগে এই সূত্র প্রযোজ্য নয়। এই সূত্র অল্প বেগের বেলায় খাটে, আলোর বেগের কাছাকাছি বেগে এই সূত্র প্রযোজ্য নয়। এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের একটা সীমাবদ্ধতা। কৌণিক গতি, কৌণিক সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে। কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা, একক রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান।
আবার 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 360 ভাগ 2 পাই ডিগ্রি। এই কনভার্সন গুলো কিন্তু এমসিকিউ আকারেও আসতে পারে, পরীক্ষার হলে অঙ্ক করার জন্যও লাগতে পারে, এই জন্য যেন ভুল না হয়। অনেকেই ভুল করে ফেলো, উল্টায় ফেলো, ভালো ছাত্রছাত্রীরা উল্টায় ফেলো। রেডিয়ান কোণ কাকে বলে? ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। কোন বস্তুর ঘূর্ণন গতিশক্তি ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার। আই মানে এম আর স্কয়ার, জড়তার ভ্রামক। সবসময় যে এম আর স্কয়ার হবে তা কিন্তু নয়, জড়তার ভ্রামক। ওমেগা মানে যথারীতি 2 পাই বাই টি অথবা 2 পাই এন বাই টি। ভি ইজ ইকুয়াল টু আবার ওমেগা, রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক। এখন একটা জিনিস দেখো, এই যে একটা তল, এর উপর দিয়ে মনে করো একটা গোলক গড়াতে গড়াতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইটা হচ্ছে একটা গোলক। গড়াতে গড়াতে সামনে যাচ্ছে। এর কিন্তু মোট দুইটা গতিশক্তি থাকবে। রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি। রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কয়ার প্লাস ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। এই ক্ষেত্রে আই সমান কত হবে বলো তো? আই সমান হবে 2/5 এম আর স্কয়ার। এটা যদি সলিড গোলক হয়, নিরেট গোলক হলে আই সমান হবে 2/5 এম আর স্কয়ার। আর এই যে ভি, এই ভি মানে কিন্তু আবার ওমেগা আর লিখতে পারবো আমরা। এই পর্যন্ত সবার হয়ে গেলে জানাবে। হয়েছে তোমাদের? হয়ে গেলে একটু দ্রুত জানিয়ে দিও। ওকে,
বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক। প্রথমে দেখো রড হলে যদি এর ব্যাসার্ধ উল্লেখ করা না থাকে, এই অক্ষের সাপেক্ষে হলে ml²/12, কিন্তু এক প্রান্ত হলে ml²/3। যদি সিলিন্ডার হয় ব্যাসার্ধ দেওয়া আছে মনে করো, এই অক্ষের সাপেক্ষে হলে ml²/12 প্লাস 1/4 m r²। সিলিন্ডার আর রড পার্থক্য বুঝেছো? রড হলে ব্যাসার্ধ দেওয়া থাকবে না, কিন্তু সিলিন্ডার হলে ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং ফর্মুলা কিন্তু ভিন্ন হবে। কিন্তু সিলিন্ডারের যদি এই ব্যাসের সাপেক্ষে হয়, অর্থাৎ নিজ অক্ষের সাপেক্ষে যদি ঘোরে, সেই ক্ষেত্রে কত হবে? 1/2 mr²। এইটা মনে করো নিরেট গোলক, নিরেট গোলকের ব্যাসের সাপেক্ষে 2/5 mr²। আর যদি ফাঁপা গোলক হয়, এটা হচ্ছে ফাঁপা গোলক, ফাঁপা গোলক হলে হবে 2/3 mr²। এই সবগুলো, এই কয়টা ইম্পর্টেন্ট, এই কয়টা লিখে নেওয়া হলে জানাবে। হয়েছে? একটু দ্রুত কমেন্ট করে জানাবা হয়ে গেলে। চক্রগতির ব্যাসার্ধ অনেক সময় বের করতে বলে। I সমান m k², k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ।
যেমন ধরো লম্বা সরু সুষম দণ্ডের ক্ষেত্রে যদি চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলে, আমরা জানি I সমান ml² by ml²/3। সেক্ষেত্রে আমরা mk² সমান ml²/12 দিয়ে এখান থেকে k এর মান বের করব। জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে, লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই উপপাদ্য দুইটার বিবৃতি পড়বে। শুধু বিবৃতি আর গাণিতিক রূপটা, এই যে গাণিতিক রূপ Ix সমান Iy প্লাস Iz, আর একটা হচ্ছে I সমান Ig প্লাস mh²। প্রথমটা লম্ব অক্ষ উপপাদ্য, দ্বিতীয়টা সমান্তরাল অক্ষ উপপাদ্যের গাণিতিক রূপ। বিবৃতি এবং গাণিতিক রূপ এইটুকু দেখলেই হবে এখান থেকে। এরপরে কৌণিক ভরবেগ। ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ রৈখিক ভরবেগের ভেক্টর গুণফল। কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের সম্পর্ক L সমান I ওমেগা, এইটাও খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আছে টর্ক। ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ উপর ক্রিয়াশীল বলের গুণফল হচ্ছে, ভেক্টর গুণফল হচ্ছে টর্ক। টর্কের সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক কি? টাউ সমান I আলফা। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। I যে আকৃতির বস্তু সেই অনুযায়ী হবে জড়তার ভ্রামক I। এরপরে দেখবা কেন্দ্রমুখী বল। যে কোনো রূপে তোমাদের ব্যবহার করা লাগতে পারে কেন্দ্রমুখী বল। এইখান থেকে ব্যাখ্যা শিখতে হবে কি কি? পানি ভর্তি বালতি, উলম্ব তলে ঘোরানো, এই যে উলম্ব তলে ঘোরালে পানি পড়বে না। পানি না পড়ার শর্ত কি? পানি না পড়ার শর্ত হচ্ছে পানির ওজন কেন্দ্রমুখী বলের সমান। জি সমান ওমেগা স্কয়ার আর। যদি বলে প্রতি মিনিটে কতবার ঘোরালে পানি পড়বে না, প্রতি মিনিটে কতবার ঘোরালে পানি পড়বে না, ওমেগা সমান 2।
এন বের করতে হবে, টি এর মান 60 সেকেন্ড বসায়ে এন বের করতে হবে। যদি বলে প্রতি মিনিটে কতবার উলম্ব তলে ঘোরালে পানি পড়বে না, তখন কি করতে হবে? জি সমান ওমেগা আর, এম জি সমান এম ওমেগা স্কয়ার আর দিয়ে জি সমান ওমেগা আর, এখান থেকে ওমেগা এর পরিবর্তে 2 পাই এন বাই টি, টি এর মান 60 সেকেন্ড প্রতি মিনিটে, এন এর মান বের করতে হবে। তাহলে বোঝা যাবে যে কতবার ঘোরালে পানি পড়বে না, বালতির পানি। যখন উলম্ব তলে ঘোরাও বস্তু বেঁধে এই জায়গায় আর এই জায়গায় সুতার টান কোথায় কিরকম? কেন্দ্র বিমুখী বল এ, এইখানে এমজি নিচের দিকে, এইখানে এমভি স্কয়ার বাই আর, এমভি স্কয়ার বাই আর নিচের দিকে, এমজিও নিচের দিকে, ফলে এইখানে সুতার টান বেশি। এইখানে সুতার টান, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এটুকু হয়ে গেলে জানাবে। হয়েছে? আর একটা জিনিস তোমাদের করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে বাঁকা পথে সাইকেল আরোহীর গতি বা ব্যাংকিং কোণ সংক্রান্ত। উভয় ক্ষেত্রেই ফর্মুলা হচ্ছে tan থিটা সমান ভি স্কয়ার বাই আর। আবার অনেক সময় বলে যে রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা কতটুকু উঁচু, এরকম যদি আসে, এই কোণটা হচ্ছে ব্যাংকিং কোণ। এইটুকু এইচ, এইটুকু মনে করো রাস্তার প্রস্থ ডি, সেই ক্ষেত্রে সাইন থিটা সমান এইচ বাই ডি। রাস্তার প্রস্থ আর বাঁকের ব্যাসার্ধ কিন্তু দুইটা ভিন্ন জিনিস। রাস্তার প্রস্থ ডি আর বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এই যে বাঁকের ব্যাসার্ধ, এই দুইটা কিন্তু উল্টে পাল্টে যায় তোমাদের। এই চ্যাপ্টার থেকে মোটামুটি তোমাদের এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে, এইগুলো ভালো করে পড়তে হবে, এইগুলোই আছে তোমাদের সিলেবাসে। তোমরা কি করবা, আজকেই তোমরা এই চ্যাপ্টারের টেস্ট পেপার থেকে সৃজনশীল প্রশ্নগুলো দেখে ফেলবা, থিওরিগুলো দেখে ফেলবা। যদি কোনো সমস্যা থাকে আমি যথারীতি রাত্রে 10টায় তোমাদের টাইম দেব, যার যেখানে যে প্রবলেম আছে তখন সলভ করে নেবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।
যার যেখানে যে প্রবলেম আছে দেখে রাত্রে 10টায় জুম